আমি আরাধিয়া বলছি। বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প। আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। দশম শ্রেণীতে থাকার সময়ই আব্বা চেয়েছিল আমি যেন আর পড়ালেখা না করি। তার একটা রিক্সা আছে, চড়া সুদে আমায়ও একটা কিনে দিবে যেন রিক্সা চালাই। আমি জাবেদ। আমাদের পারিবারিক অবস্থা এত ভালো ছিল না। আমার আব্বা রফিক শেখ রিক্সা চালাতেন, আম্মা শিউলি বেগম ঘরের কাজ করতেন, আমার ছোট আরও দুটো বোন ছিল, মণি আর মালা। প্রায় রাতেই আব্বা লাল পানি খেয়ে এসে মাতলামি করত, আমাকে সামনে দেখলে পিটাইত আর আমার বই খাতা ছুঁড়ে ফেলে দিত। আম্মা কখনো আমারে সাপোর্ট করেনি, বরং আব্বার মতো টাকা কামাইতে বলতো। এসব সহজের বাহিরে চলে যাওয়ার পর আমি আমার এক শিক্ষকের বাড়িতে জাগির হিসেবে চলে যাই এবং সেখান থেকেই মেট্রিকটা পাশ করি। তারপর আর এলাকাতে থাকিনি, ঢাকা একটা গার্মেন্টসে চাকরি নিই। আর সাথে ডিগ্রিতে ভর্তি হই। আজিমপুর বস্তিতে একটা এটাস্ট বাচ্চা ঘরওয়ালা রুম নিয়ে থাকতাম। কোনো মতে দিন কেটে যাচ্ছিল। খাওয়া দাওয়ার একটু সমস্যা হইতো, কিন্তু আগের থেকে ভালোই ছিলাম, বিন্দাস লাইফ। হঠাৎই এক বিকেলে সবে রুমের সামনে আইসা দাঁড়াইছি, দেখি আমার খালাতো ভাই মন্তু, আমার আম্মা আর দুই বোন মালা আর মনিরে নিয়া হাজির। মন্তুও ঢাকাতেই এক মেসে থেকে লেখাপড়া করে। যাই হোক, রাগ তো আর হইবার পারি না। দরজা খুইলা তাদের ভেতরে ঢুকে বসতে বললাম, মন্তু যেন তাগরে আয়নাই। খালাস জাবেদ ভাই, আমি চললাম তাহলে। আমার এখন একটা টিউশনি আছে, সেটা ধরতে হবে। আমি বললাম আচ্ছা যা খাল্লাম্মা, চলি তাহলে। ভিতরে ঢুকতেই ছোট দুই বোন জড়িয়ে ধরল। আমারও তাদের দেখা মনটা কেঁদে উঠল। আমার বোনগুলা আমারে সত্যিই অনেক ভালোবাসে। বাড়িতে থাকতেও যখন আব্বার মায়ের খাইয়া কাঁদতাম, বোনগুলা আমার চোখের পানি মুছে দিত। মা বলল, জাবেদ তুই এত পাষাণ কেমনে হইলি রে? আমগো কোনো খোঁজ খবরও রাখলি না? আমি বললাম, তোমরা তো সুখেই ছিলা, কি আর খোঁজ রাখমু? আমার খোঁজ কেমনে পাইলা? আর এইখানেই কি মনে কইরা আইছো সেইটা কু? মা বলল, তোর বাপরে তো জেলে লইয়া গেছে রে বাপ, ব্যাংক লোন নিয়া চুকাইতে পারে নাই, এখন ভিটাও গেছে, আমরা এখন কই আর জামু ক? মন্তু থেইকা শুনলাম তুই ঢাকায়, তারে ধুইরা এখানে আসলাম আমি। কেন তোমার ভাইগো কাছে যাও নাই কেন? মা, তোর বাপে তো তাদের কাছ থেইকাও আমার জমিন বেইচা টাকা নিছে, তারপর আরও কয়েকবার টাকা ধার নিছে, এখন কোনো মুখে যাইক বাপ? সব শুনে আমি মাকে সান্ত্বনা দিলাম। মাকে সান্ত্বনা দিলেও মায়ের হঠাৎ এখানে আসাটা আমায় চাপে ফেলে দিল। বিন্দাস লাইফের 12টা বেজে গেল। গার্মেন্টস থেকে মাসে যে টাকা পেতাম তা দিয়েও এক পরিবার চালানো কোনো ব্যাপারেই ছিল না। মা আসাতে খাওয়া দাওয়ার আর কোনো সমস্যা থাকলো না। সিঙ্গেল রুম হওয়াতে রাতে আমাদের সবাইকে এক খাটেই শোয়া লাগতো। মা এক পাশে, মাঝে দু বোন এবং আরেক পাশে আমি। রাতে আমি ঘুমাতে পারতাম না। এক রাতে বাচ্চা ঘরে যাওয়ার সময় দেখলাম মায়ের কাপড় অনেকটাই উপরে উঠে রয়েছে। আমি এগিয়ে এসে হাত দিয়ে মসৃণ পাটা একটু ছুঁয়ে দিলাম। এক কাঁপুনি অনুভব করলাম। ভালো করে দেখার জন্যে লাইটটা জ্বালিয়ে দিলাম। মার বয়স কতই বা হবে? 35 কিংবা 36, যদিও দেখে একদমই বোঝা যায় না। কথায় বলে ব্যবহারের সব জিনিসই ভালো থাকে। বাবাও তাকে ব্যবহারের উপরেই রেখেছিল। অনেক দিন থেকেই প্রমোশন হবে হবে করেও হচ্ছে না। অবশেষে রহমান সাহেব অফিস থেকে রিজাইন করাতে সুপারভাইজারের পদটা আমিই পাই। আসলেই মা আসার সময় আমার জন্যে সৌভাগ্য সাথে করে নিয়েছিল। তিনি আসার পরেই সবকিছুই যেন হাতের মুঠো মনে হচ্ছে। বিকেলে বস্তিতে ফেরার পথে 1 কেজি মিষ্টি নিয়ে নিলাম। দরজায় দাঁড়িয়ে টোকা দিতেই মা দরজা খুলে দিল, আর অমনিই আমি মাকে টেনে ধরলাম। দরজা বরাবরই খাচ্ছিল। মা সামলাতে না পড়ে খাটে পড়ে গেল, আর আমি মায়ের উপর মনের মধ্যে প্রমোশনের খুশি থাকলেও এখনকার উত্তেজনাটা অন্যরকম। হঠাৎ ছোট বোন মালা মিষ্টির বাক্সটা দেখে চিৎকার করে উঠল, আর এতেই মুহূর্তটা যেন শেষে হয়ে গেল। মা উঠে পড়ার জন্যে নড়েচড়ে উঠল, আমিও তার উপর থেকে সরে গেলাম। ছোট বোন মালা আর মনি জিজ্ঞাসা করতে লাগত, ভাইজান মিষ্টি নিয়ে আসলা যে? আমি বললাম, ভাইয়ার প্রমোশন হয়েছে রে পাগলি। মা বলল, প্রমোশন কি রে? আমি বললাম, আগের থেকে উপরে উঠে গেছি মা, এখন কষ্ট কম হবে, পয়সা বেশি পাবো। মা বলল, তা হইলে তো ভালোই হইল। আচ্ছা জাবেদ, তোর বাপরে জেল থেকে ছোটানোর ব্যবস্থা কর না। আমি বললাম, কেন? তার কথা মনে পড়তেছে নাকি? মা বলল, হ, মনে তো পড়বই। আমার স্বামী না, আমার সাথে থাকতে হইলে ভুইলা যাও। সে তোমাগরে কি দিছে? কষ্ট ছাড়া। আমি তোমাগোর সাথে থাকতে আর কাউরে লাগবো না। আর তুমি অহন আমার খাইতাছ, আমার পড়তাছ, এখন থেইকা আমারই তোমার সবকিছু ভাববা। মা বলল, আচ্ছা। আমার মা এমনই, আগে বাবার খাইতো আর বাবা যা কইতো তাই সঠিক মনে করত, নিজের মাথা কখনো খাটায় না সে। আর এখন আমি যা কইতাছি তাই শুনতাছে। রাতে খাবার সময় ইচ্ছে করেই গা ঘেঁষে বসেছি। মা কিছুই বলেনি। খাওয়া শেষে বা হাতটা উরুর উপর রেখেই বিভিন্ন গল্প করতে লাগলাম, কি করে এই বস্তিতে উঠলাম হাবিজাবি। কিন্তু যাই বলছি, মা আর দুই বোন মনোযোগ দিয়ে শুনল। এর ফাঁকে আমি হাতটা কাঁধে উঠিও
মালা আর মনিকে বললাম, তোদের কাল স্কুলে ভর্তি করিয়ে দিব। ওরা তো খুশিতে হইচই করতে লাগলো। মা বাদ সাধল, কি দরকার স্কুলে যাওনের, ঘরে থাকবো, ঘরের কাম শিখব। আমি বললাম, একবার বলছি যাইব তো যাইব, এই যুগে লেখাপড়া ছাড়া চলা যায় না, বুঝলা? মা বলল, হু। আমি ধীরে ধীরে মায়ের উপর কৃতিত্ব নিতে লাগলাম, আর মায়ের অভ্যাসেই কর্তার কথা শোনা। এখন যেহেতু আমি কর্তা, তো আমি যা বলি তাই শুনবে। রাত যথেষ্ট হয়েছে, এবার শুতে হবে। আমি মাকে বললাম, মা, রাতে মনি মালা ঘুমের ঘোরে আমার গায়ে হাত পা তুলে দেয়, আমার ডিস্টার্ব হয়। এদেরকে এক পাশে দিয়ে তুমি এই পাশে শো। মা বলল, আচ্ছা ঠিক আছে বাপ। দেখলাম আমার কথাই রইল। মালা মনিকে এক পাশে দিয়ে মা আমার ডানেই শুয়েছেন। আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম। ঘুম তো আসছেই না। দুই বোনের খুনসুটি একসময় বন্ধ হয়ে আসলো। এদিকে আমার গরম হয়ে আছে। আমি মায়ের বিপরীত দিকে ফিরে আছি। একসময় যখন বুঝলাম সবাই ঘুমিয়েছে, তখন মায়ের দিকে ফিরলাম। মা আমার দিকে পিঠ করে শুয়েছিল। তার চুল থেকে নারিকেল তেলের ঘ্রাণ হাত দিয়ে কাপড় উপরের দিকে তুলতে লাগলাম। মা কিন্তু একটুও নড়ল না। আমি বুঝে গেলাম মারও ইচ্ছে আছে। আমি মায়ের কানের কাছে মুখ নিয়ে বললাম, শিউলি, আজ থেকে তোমার স্বামী আমি, তোমার সব আমিই মেটাবো। মা বলল, তাহলে আজ থেকে আমি তোমার বউ হলাম। গোকাজ শেষ করে আমি মাকে জিজ্ঞেস করলাম, কি গো, কেমন লাগলো তোমার নয়া স্বামীর কাজ? মা বলল, আগের স্বামী থেকে ভালোই। আমি বললাম, তার মানে বাবা তোমায় আসল মজা দিতে পারত না? মা বলল, পারত, কিন্তু তোমার সামনে কিছুই না। তার উপর লাল পানি খেয়ে অল্পতেই হাঁপিয়ে যেত। মা বলল, আচ্ছা জাবেদ, তুমি আমারে ছাইডা যাইবা না তো? আমি বললাম, কোনো সময়তেই না, এখন থেইকা তো তুমি আমার বউ। এই মা হইলে হয়তো ছাইডা যাইতাম, কিন্তু বউরে কি ছাড়ন যায় কও? তোমার মতো আরেকটা কই পামু কও? মা বলল, তুমি তোমার বাপ থেইকাও শয়তান। সকালে একটু দেরিতেই উঠলাম। মালা আর মনির হইচই এ ঘুম ভেঙে গেল। মাকে বলতে শুনলাম, তোদের ভাইজান ঘুমাচ্ছে, এমন করছিস কেন? একদম মায়ের খাবি কইলাম। মালা বলল, ভাইজান এত বেলা অবধি ঘুমালে আমাদের স্কুলে নিবে কে? আমি আধবোজা চোখে বললাম, এই তো ভাইজান উঠে গেছি। বাচ্চা ঘরে গিয়ে গোসল করে তারপর সবার সাথে নাস্তা করলাম। মা আগেই আমাকে নাস্তা দিল। বড় ডিমটাও আমার পাতে দিল। সব শেষে আমার পাশে এসে বসল। আমিও পেছন থেকে হাত দিলাম। নাস্তা শেষে দুই বোন মা থেকে বিদায় নিল। যাওয়ার আগে মাকে টেনে ধরে তারপর বের হলো। আমিও সেই সাথে টেনে ধরে বললাম, আসছি গো বউ। মা বলল, তাড়াতাড়ি ফিরিও। মনি মালা থেকে 2 বছরের বড় ছিল, মনির ছিল 7, মলার 5 বছর। মনিকে এলাকার প্রাইমারিতে ক্লাস 2তে ভর্তি করিয়ে দিলাম। আমি ইচ্ছে করেই তার বাবা মায়ের নামের জায়গায় দিলাম বাবা জাবেদ আর মা শিউলি বেগম। আর মালার জন্যে এমনিতেই কিছু বই কিনে নিয়ে আসলাম। যেতে যেতে ভাবলাম, 2 মেয়েই যদি স্কুলে পড়ে তাহলে মায়ের সময় কাটবে কি করে। তাই মালাকে বুঝিয়ে সুঝিয়ে কিছু চকচকে বই কিনে দিয়ে ঘরে নিয়ে আসলাম। কই মা, দেখো তোমার মেয়েকে নিয়ে আসলাম। মা মালাকে রেখে দিল। আমি কিছুক্ষণ থেকেই অফিসে চলে গেলাম। গার্মেন্টসের মেয়েগুলোও সব আগুন। এদের দেখেই আমার বারবার মায়ের কথা মনে পড়ে যাচ্ছিল। অফিস শেষে মার্কেট থেকে মায়ের কিছু ছোট কাপড় কিনে নিলাম। ঘরে ফিরে মায়ের হাতে প্যাকেট ধরিয়ে দিলাম। মা মুচকি হাসল। নাস্তা বানিয়ে রেখেছিল, তা খেলাম। উল্লেখ্য, পুরের খাবার আমি গার্মেন্টের পাশের একটা ঝুপড়িতেই খাই। মালা আর মনি একজনের পিছনে লেগেই রয়েছে। বুঝলাম আরও বড় একটা বাসা দরকার। রাতে খাওয়া শেষে মনি কিছুক্ষণ বই নিয়ে গুনগুন করে ঘুমোতে গেল। মা আমার পাশেই শুয়েছিল, তার মাথাটা আমার ডান হাতের উপর ছিল। আমি বললাম, কি হবে নাকি 1 রাউন্ড? মা বলল, তোমার ইচ্ছাই আমার ইচ্ছে। আমি কাছে টেনে নিলাম। মা বলল, এই নিচে চলো না, ঘাটে আমার ভয় করে যদি মনি বা মালা উঠে যায়। আমি বললাম, আচ্ছা চলো। নিচের হালকা খালি জায়গাটায় মাদুর বিছিয়ে বালিশ 2টা নিয়ে নিচে নেমে আসলাম। আমি আবার কাজ করার সময় কথা বলতে ভালোবাসি। আমি বললাম, জানো বউ, আজ মনিকে ভর্তি করানোর সময় তার বাবার নামের জায়গায় আমার নাম দিয়েছি। ঠিক হয়েছে না? মা বললাম, একদম ঠিক করছো। তুমি মনির মার স্বামী হইলে তার আব্বাই তো হইবা। আমি বললাম, এখানে থেকে আরাম পাইতাছি না, কাইকাই নতুন বাসা দেখতাছি। মা বলল, কি দরকার বাড়তি খরচের? একটু কষ্ট হইলেও টেহা তো বাঁচতাছে। আমি বললাম, আরে ধুরো, কত টেহা আইব যাইব, আমার বউ তো একটাই, তাই না? মা বলল, কয়দিন পর যখন নিজে বিয়া করে ফেলবা তখন আর এই বউয়ের কথা কি মনে থাকবো? মায়ের এই কথা শুনে আমি গতি বিডিয়ে দিলাম। সকলে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। মা আমার পাশে ছিল না, অনেক আগেই উঠে গিয়েছে। মনি স্কুলে যাবে তাই জ্ঞান করছে। আমি কেন এখনো উঠছি না, তাকে স্কুলে দিয়ে আসতে হবে। মালা মাকে জিজ্ঞাসা করছে, মা, ভাইজান কেন নিচে শুইছে? মা বলল, তোর ভাইজানের গরম বেশি, এই কারণেই নিচে শুইছে, যাতে ঠান্ডা হইতে পারে। তাড়াতাড়ি গোসল সেরে নাস্তা করে নিলাম। এমনিতেই দেরি হয়ে গিয়েছে, তাই আর দেরি করলাম না। মনিকে নিয়ে বের হয়ে আসলাম। বোনকে স্কুলে পৌঁছে দিয়ে আমি অফিসের দিকে চললাম। আমার বস হেলাল সাহেব, সেই এক বাজ লোক, তার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় হাসিঠাট্টার আওয়াজ পেলাম। হয়তো কোনো মেয়ের সাথে রসালো আলাপ করছে। আমি আমার প্রোডাকশনের কাজ দেখতে লাগলাম। মেয়েদের কাজ বুঝিয়ে দিয়ে ডেস্কে গিয়ে বসলাম। ডেলিভারির ফাইল দেখতে দেখতেই সময়
কেটে গেল। আজ একটু তাড়াতাড়ি করে অফিস থেকে বের হলাম, একটা বাসা খোঁজা লাগবে। অফিসের পিয়ান মন্টু বলল মোহনলাল পানিপুরের দিকে নাকি কিছু টিনসেট বাড়ি ভাড়া দেওয়া হয়, তাই সেদিকেই গেলাম। টিনসেট তো পেলাম না, তবে সাইটওয়াল সেমিপাকা একটা বাড়ি দেখতে পেলাম। সামনে পুরনো একটা লোহার গেইটে লেখা বাসা ভাড়া দেওয়া হবে। আমি নাম্বার নিয়ে ফোন দিলাম। একজন বৃদ্ধ মহিলার আওয়াজ, বাসা মালিক। হ্যালো, কে? আমি আসসালামু আলাইকুম, আমি জাবেদ উয়ে বাসা ভাড়ার জন্য কল দিয়েছিলাম। বাসা মালিক: ও আচ্ছা, আপনি কি বিবাহিত? আমি তো চিন্তায় পড়ে গেলাম, কিন্তু মুহূর্তেই আবার সব চিন্তা উবে গেল। আমি: জি ম্যাডাম, আমার দুটো মেয়েও আছে। বাসা মালিক: তাহলে ঠিক আছে। আমি আসলে আগে একাই থাকতাম, কিন্তু গ্রাম থেকে বউ আর বাচ্চারা আসার পর একটা প্রয়োজন পড়েছে। বাসা মালিক: আচ্ছা আচ্ছা, আমি দারোজানকে দিয়ে গেইটের চাবি পাঠাচ্ছি। আপনি বাড়িটা দেখুন, যদি ভালো লাগে তারপর ভেতরে আসবেন। পাকাক্তা হবে। ঢাকায় সাধারণ এমন বাড়ি চোখে পড়ে না। সামনে কিছু খালি জায়গা, ভেতরে মাকসার ডেরা। জালে আটকে গেলাম। কিচেন রুম ছাড়া 2টা বেডরুম ও একটা ডাইনিং রুম রয়েছে। 2 বেডরুমের একটা অ্যাটাচড বাচ্চাঘর আছে, আর ডাইনিং রুমেও আরেকটা বাচ্চাঘর রয়েছে। সিম্পলের মধ্যে এই বাসাটাই আমার পছন্দ হয়ে গেল। দারোজান আমাকে দোতলা নিয়ে গেল। দোতলার ডান পাশের ইউনিটে মহিলা থাকেন। ভিতরে যেতেই খুবই বিনীতভাবে আপা সম্বোধন করে সালাম দিলাম। আমার চাপ্পাদারি অবশেষে কোনো কাজে আসলো। আমাকে দেখেই তিনি সোফার দিকে ইঙ্গিত করে বসতে বললেন। কি করেন আপনি? একটি গার্মেন্টসের সুপারভাইজার। আপনার পরিবারে কে কে আছে? আমার স্ত্রী আর 2 মেয়ে। আপা, আপনি আমায় তুমি করে বলতে পারেন, তাহলে বোধহয় দুজনেই কমফোর্টেবল ফিল করব। আচ্ছা শুন তাহলে, বাড়িটা আমার অনেক দিন থেকেই খালি পড়ে আছে, যার কারণে এলাকার দখলবাজদের নজরে পড়ে গিয়েছে। তাই মূলত ভাড়া দিতে চাচ্ছি। আসলে এমন একটি পরিবারকেই আমার বাড়িটা ভাড়া দিতে চেয়েছিলাম। আজকাল কত কিছুই হচ্ছে। নতুন নতুন যুবক যুবতীরা পালিয়ে এসে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া নিচ্ছে, পরে পুলিশি ঝামেলায় পড়তে হচ্ছে আমাদের মালিকদের, যার কারণে পরিবারে বাচ্চা কাচ্চারা থাকলে তারপরও বিশ্বাস করা যায় বাড়িটা পেলে আমারও খুব উপকার হতো। কিন্তু আপা, ভাড়াটা কত দিতে হবে যদি বলতেন? বাড়িটা মূলত এই কারণে ভাড়া দিচ্ছি যেন সেটা অন্তত আমার দখলে থাকে। ভাড়ার টাকাটা আমার কাছে মুখ্য নয়। আমার বাড়িতে থাকতে হলে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, তারপরেও কিছু ভাড়া তো দিতেই হবে। মহিলা মুচকি হাসলেন। 5,000 করে দিও, প্রতি মাসের 7 তারিখের মধ্যেই দিতে হবে। আর বিদ্যুৎ বিল তোমাদের হোক না সেমি পাকা, ঢাকার মধ্যে 5,000 টাকা অনেক কমেই। তারপরও এমন ভাব করলাম যেন আমার সে দেওয়া সম্ভব নয়। আপা, আরেকটু যদি কম রাখা যেত। আসলে 2 মেয়ের পড়ালেখার খরচ চালাতে প্রতি মাসেই আমাকে হিমসিম খেতে হয়। আচ্ছা শোনো, 4.5 দিও ব্যাস, এর থেকে কমাতে বলো না। আবার অনেক উপকার করলেন। আপা, আমি পকেট থেকে 1 মাসের টাকা বের করে অগ্রিম দিতে চাইলাম। মহিলা নিতে রাজি হয়নি। অ্যাডভান্স লাগবে না, তুমি বরং তোমার স্ত্রী সন্তানদের নিয়ে কালকেই শিফট হয়ে যেও। আমি বাবুলকে বলে দিব ঘর পরিষ্কার করে দিতে। বাবুল মালিক আপার ঝাড়ুদার ছিলেন। আমি বিদায় নিয়ে চলে আসলাম মোহামলাল পানিপুর থেকে সোজা আজিমপুর। মা দরজা খুলে দিতেই ক্লান্ত দেহটাকে বিছানায় এলিয়ে দিলাম। মায়ের ডাকেই তন্দ্রাটা ভেঙে গেল। মা খাটে ঝুঁকে আমায় ডাকছিল। ঘুমিয়ে পড়লা নাকি? ভাত খাবা না? আমি মায়ের এক হাত ধরে টান দিতেই সে নিচে এসে পড়ল। দ্রুতই আমার হাত ছাড়িয়ে নিয়ে উঠে পড়লেন। মণি আর মালা ভাত খাচ্ছিল। তরকারি গরম করেছি, ভাত খেয়ে নেও। বাড়ো তুমি। আমি হাত মুখ ধুয়ে বোনদের সাথে যোগ দিলাম। মণি বলল, জানো ভাইজান আজ স্কুলের ম্যাডামে একটা কবিতা মুখস্থ করতে দিচ্ছে, তাই নাকি? তুমি কি মুখস্থ করছো? হুম। ভাইজান তুমি শুনবা নাকি? মাঝখানে মা ধমকে উঠল। মণি, তোরে কইছি না খাবার সময় বেশি কথা না বলতে। মণি আর কথা না বলে ভাত খেতে লাগলো। মালাও চুপচাপ। বুঝলাম আমি এ ঘরের কর্তা হলেও করতি, কিন্তু মাই। আমি খাওয়া শেষ করে শুয়ে রইলাম। মণি এবার আমায় তার কবিতা শোনাতে থাকলো। এদিকে মা খাটের এক কোণে উল্টো দিকে ফিরে চুল আঁচড়াচ্ছিলেন। তার চিকন কোমরটা লাইটের আলোয় হেব্বি দেখাচ্ছিলেন। ছোট বোনের কবিতার দিকে মনেই দিতে পারলাম না। এর মধ্যে মণি আরেকটা কবিতা পড়তে গেল। আবার মা বাদশাধেন। অনেক রাত হয়েছে, সকালে আবার স্কুলে যেতে হবে, ঘুমো এখন। মালা তার ওয়ার্ড বুকের ছবিগুলো দেখছিল। সে নারাজ। মা, আমার তো স্কুল নেই, আমিও ঘুমাবো। ঘুমাতে হবে। সে বই রেখে চোখ বুজে রইল। মায়ের দিকে ইশারা দিতেই মা লাইট অফ করে আমার পাশে এসে শুলো। সে বোনদের দিকে ফিরে শুয়েছে। মা ধাক্কা দিচ্ছে যাতে কাজ শুরু না করি, কারণ বোনেরা হয়তো এখনো ঠিকমতো ঘুমায়নি। শিউলি, কাল থেকে আর আমাদের কষ্ট করতে হবে না। নতুন বাসা দেখেছি। শিউলি আমার মায়ের নাম। মা বলো, কি দরকার ছিল আরে এভাবে? আর কতদিন? মা, তা ঠিক কইছো, বাচ্চাগুলা দিন দিন বড় হইতাছে। এখন নতুন বাসাতে কিন্তু তুমি আমার বউ হিসেবেই যাবা, আর মালা আর মণি আমার মেয়ে। মা, মনে এইটা কেমনে সম্ভব? আমি জানি না কেমনে সম্ভব, কিন্তু তুমি সম্ভব করবা মা। আমি না হয় তোমারে স্বামীর নামলাম, কিন্তু মালা, মণি কি তোমাকে তাগো বাপ ডাকবো নাকি? ডাকবো।
আর তুমিই ব্যবস্থা করবা যেমনেই পারো। আজ সবার আগে আমার ঘুমাই ভাঙলো, দেখলাম মা পাশে শুয়ে আছে কি মায়াবী এক নারী, চেহারাতেই দুনিয়ার সব মায়া এবং সরলতা। মায়ের সবচেয়ে বড় গুণ হলো ঘরের কর্তার উপর বিশ্বাস রাখা। আগে মায়ের উপর আমার অনেক রাগ জমেছিল, কেন এই মহিলা কখনো বাবার আচরণের প্রতিবাদ করল না। আজ বুঝতে পারছি কেন করেনি। যার কাছে সে রাতের আধারে বশ্যতা স্বীকার করে নিয়েছিল, যার সাথে সে প্রতিরাতে রতিক্রিয়ায় মতে উঠত, তার কথার উপরে সে কথা বলতে শিখেনি, তার কথাই সে মাথা পেতে নিয়েছিল। হোক সেটা ভুল কিংবা শুদ্ধ। লক্ষ্মীটি সকাল হয়েছে, উঠবা না? মা ধীরে ধীরে চোখ খুলতে লাগলো। মা কি ব্যাপার আইসকে, তুমি এত সকালে কেমনে উঠলা? তেমার টানে গো শিউলি। মা হইছে সকাল সকাল আবার শুরু কইরা দিও না, সরো, আমারে উঠতে দেও। আমিও উঠে গিয়ে ফ্রেশ হলাম। মা এই ফাঁকেই মালা আর মনিকে জাগিয়ে দিল। তারাও একে একে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিল। এরপর মা আবার নাস্তা বানানোর কাজে হাত দিলেন। আসলে প্রতিদিন তো সকালে ঘুমেই থাকি, অনেক কিছুই লক্ষ্য করা হয় না। নাস্তা বানানোর সময় বিন্দু বিন্দু ঘামে তাকে আরও অনেক বেশি কাছে টানে। সাহায্যের ছুতো বারবার ছুঁয়ে দিচ্ছিলাম। বোনেরা তো তাদের নিজেদের মধ্যকার খুনসুটিতেই ডুবেছিল। অবশেষে নাস্তা সারলাম, মাকে বলে রেখেছি কাপড় চোপড় আর বাসন কোসন সব যেন গোছগাছ করে রাখে। আমি এসে ফ্যান আর খাটটা খুবলো। মনিকে স্কুলে দিয়ে আমি অফিসে চলে গেলাম। অফিস থেকে আজ হাফ শিফটেই বের হয়ে আসি। আসার সময় হেলাল সাহেবকে বলি, বস আসলে যেন সামলে নেন, বের হয়েই পাশের মার্কেটে যাই। মায়ের জন্যে একটা বোরখা দেখতে থাকি। মা যেহেতু হলদে সাদা রঙের, তার জন্যে কালো রংটাই পারফেক্ট মানাবে। মারেরই একটা বোরখা নিলাম এবং এক জোড়া নতুন জুতো, কিছু চুড়ি আর হালকা একটা বড় মেকআপ বক্স মালা। আর মনির জন্যেও নতুন জামা আর জুতো কিনি। মা বলেছিল তার জন্যে নিরোধক বডি কিনতে, কিন্তু আমি কিনলাম না, কারণ এক সিনিয়র ভাই বলেছিলেন বডি খেলে নাকি শরীর মুটিয়ে যায়। আমি চাই না আমার মা প্লাস বউটা মুটিয়ে যাক। সব শপিং করা শেষে ঘরে ফিরে যাই। মা অনেক খুশি হলেন, মালাও খুশিতে আত্মহারা। মা ঘরের সব কিছুই গুছিয়ে রেখেছিল। আমি স্কুল থেকে মনিকে নিয়ে আসলাম, তারপর সিলিং ফ্যান ও খাটটা খুলে রাখলাম। মিনি ট্রাক ড্রাইভার রনিকে বলে রেখেছিলাম, ফোন দিতেই চলে আসলো। সব উঠিয়ে নিলাম। বস্তিতে কেউ তেমন পরিচিত ছিল না। এখানকার মানুষকে কখন আসে কখন যায় তারই ঠিক নেই। পরিচয় হবেটা কখন। মা বোরখা পরার পর তাকে পুরোই নায়িকাদের মতো লাগতেছিল। আরও মুখে হালকা মেকআপ করার কারণে বয়সও অনেক কম মনে হয়। মনি, মালা আর আমি সিএনজি করে মোহামলাল পানিপুর গেলাম। মালিক আপাকে ফোন দিতেই বাবুলকে দিয়ে চাবি পাঠিয়ে দিল। তালা খুলে গেটের ভেতরে ঢুকতেই দেখি সেদিনের সম্পূর্ণ উল্টো চিত্র। সেদিন কেমন অপরিষ্কার ছিল, আজ একেবারেই ঝকঝকে। বাড়িটা মায়ের অনেক পছন্দ হলো। বাবুল ভাই চাবি বুঝিয়ে দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর ট্রাক আসলে সেখান থেকে রনির সাথে ধরে সব মালামাল বাহির করে নিই। মোটামুটিভাবে খাট ফ্যান ফিট করার পর রনি সহ আমরা টিফিনকারি করে বয়ে আনা মায়ের রান্না করা মাংসের খিচুড়ি খেলাম। ভাবি খিচুড়িটা অস্থির হয়েছে। আমি কিন্তু রনিকে বলিনি যে সে আমার বউ, কিন্তু রনি অনুমান করে নিল। এ থেকে বোঝা যাচ্ছে শুধু আমার চোখে নয়, বাকিদের চোখেও মাকে কম বয়সী মনে হচ্ছে। মা, আরও কিছু নেও। রনি, না না ভাবি, এর থেকে বেশি খেলে আর নড়তে পারবো না আমি। তোর ভাবির হাতের রান্না সত্যিই খুব ভালো হয়। আমার বউ বলে না, নিরপেক্ষভাবেই বলছি। আমি হাসতে লাগলাম। মা, হইছে হইছে, তুমি এবার থামো। খাওয়া শেষে রনিকে ভাড়া বুঝিয়ে দিলাম, সে চলে গেল। মা এরই মধ্যে ঘর গুছানোর কাজে লেগে গিয়েছেন, একেবারে জাত গিন্নি। আমি ক্লান্ত হয়ে শুয়ে রইলাম। আমার পিচ্চি বোন মনিও ক্লান্ত হয়ে আমার পাশেই শুয়ে পড়ল। আর মালা মায়ের পিছনে পিছনে মায়ের কাজ বাড়াচ্ছে। মনি ভাইজান, বাড়িটা আমার খুব ভালো লাগছে। আমি তাই নাকি রে? আমি তাকে কাতুকুতু দিতে থাকলাম। এর ফাঁকে আমি আবার ফার্নিচার দোকানে গেলাম। স্টিলের একটা খাট প্লাস ফোম এবং একটা সিলিং ফ্যান কিনে নিয়ে আসি। ঘর গোছাতে গোছাতে মাগরিবের আজান দিয়ে দেয়। এটাস্ট রুমে ছোট ওয়ার্ড্রোবটা এবং বড় খাটটা দিলাম। আর 2 রুমে স্টিলের খাট প্লাস সিলিং ফ্যান লাগালাম। কিচেনে সিলিন্ডার প্লাস চুলা ফিট করলাম। আর সব বাসনকোসন মা রান্নাঘরে সেলের উপর গুছিয়ে রাখলো। সব টাকার উপর দিয়ে গেল। ভাগ্যিস আগ থেকেই ব্যাংকে কিছু টাকা করে রেখেছিলাম। মা অবশ্য বাড়তি খরচে বিরক্ত। তার এক কথা, কেন স্টিলের খাটটা কিনলাম? তার কানে কানে বললাম, রাতে বুঝবা। মা লজ্জায় টমেটোর মতো লাল হয়ে গেল। মাস্টার বেডরুমে ঢুকে বাচ্চাঘর থেকে আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপর মা ফ্রেশ হওয়ার জন্যে বাচ্চাঘরে ঢুকলো। বস্তির মতো এত কোলাহল আর শোরগোল থেকে বের হয়ে ভালোই লাগছে। অবশেষে মন মতো একটা বাড়ি পাওয়া গেল, মন মতো বিছানা। মালা আর মনি পাশের রুমে ফোমের উপর লাফাচ্ছিল। রাত 2, মাথার উপরে ফুল স্পিডে ফ্যান চলার পরেও ঘামে গা জবজব করছে। মা আর আমার দুজনেরই একই অবস্থা। কাজ করতে করতে কখন যে 3টে বেজে গেল বুঝতেই পারিনি। দীর্ঘ পরিশ্রমের কারণে ক্ষুধা লেগেছিল। আমাদের মা ছেলের মা রান্নাঘরে গিয়ে আমার জন্য কিছু সেমাই বাটিতে করে নিয়ে আসলেন। সেমাই খাবা? হুমু। একটা জিনিস বহু আগ থেকেই লক্ষ্য করছি, যে দিন থেকে মায়ের সাথে প্রথম হয়েছিল সেদিন থেকেই মা আমারে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে।
মা আমার হাতে সেমাই দিয়ে নিজের জন্যে নিতে যাচ্ছিলেন, আমি তার হাত টেনে আমার পাশে বসিয়ে দিলাম, তারপর এক চামচ নিয়ে তার মুখে দিলাম আর পরে আবার আমি খেতে লাগলাম। বউ, তোমারে না কইছি মালা আর মিলিরে বলবা আমারে যাতে আব্বা বইলা ডাকে। মা, আমারে কি এখনো তুমি বিয়া করছো? না। মা, তাহলে হেরা তোমারে আব্বা ডাকতে যাইব কেন? তার মানে তোমারে আগে বিয়া করা লাগবো? আচ্ছা, কালকাই তোমারে বিয়া করমু, এখন আসো আরেক ধাপ হয়ে যাক। এই তোমার না সকালে অফিস আছে? আরে অফিস পরে, এদিকে আসো। সকালে ঘুম থেকে উঠি দু বোনের দুষ্টুমির শব্দে, আমি উঠতেই তারা চুপ হয়ে গেল। মা দেখলাম মুচকি মুচকি হাসছে। মায়ের হাসি দেখে টং করে উঠল। অতিকষ্টে নিজেকে সামলে বাচ্চাঘরে গিয়ে গা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। মা, কই গো, তোমার নাস্তা রেডি? আমি আসছি। নাস্তা করতে এসে দেখি বোনেরা আমায় দেখে দমে গেল। আমিও কিছুই বললাম না, চুপচাপ নাস্তা করে উঠে পড়লাম। আর মনিকে বলি স্কুলের জন্য রেডি হয়ে নিতে। নতুন বাসা থেকে স্কুলটা একটু দূরে হয়ে গেছি, আজ আমি দিয়ে আসি, কাল থেকে স্কুলের ভ্যানকে বলে দিব আমি আর মনি রিকশায় করে যাচ্ছি। তো মনি বলে উঠল, ভাইজান, মা বলেছে আজ থেকে যেন তোমারে আব্বা বইলা ডাকি। তুমিই হলে আমাদের নতুন আব্বা। মা যে আমার কতটা বাধ্যতা বোনদের প্রতি তার নির্দেশ শুনে আরও বেশি করে বুঝতে পারলাম। তোদের মা যখন বলছে অবশ্যই ডাকবি, কিন্তু এতদিন তো তোমায় ভাইজান বলে ডাকতাম। ঠিক আছে, তো বড় ভাইজান তো বাপের সমান হয়, জানিস না? মাও একই কথায় বলছে। শোনো, মা ঠিকই বলেছেন, এখন থেকে কেউ যদি তোদের বাবার নাম জিগায়, ভাইজানের নাম বলবি। মা যখন আমাকে তোদের বাপ বানাইছেন, তোদের দেখার দায়িত্ব আমার। যে কোনো সমস্যা হইলেই আমায় বলবি, ঠিক আছে? ঠিক আছে ভাইজান। আবার ভাইজান? ঠিক আছে আব্বা। ছোট বোনের মুখে আব্বা ডাক শুনে পরানটা জুড়িয়ে গেল। ছোট বোনের স্কুল চলে আসলো, তাকে টিফিনের জন্য কিছু বাড়তি টাকা দিলাম আর একটা বিদায় আদর দিয়ে বিদায় নিলাম। আফিসে আজ বড় সাহেব এসেছেন, সবার সাথে আমারও ঘাম ছুটে গেল। যদিও গত এক মাসের প্রতিটি ডেলিভারির হিসেব আমার কারাই ছিল, কিন্তু হেলাল সাহেব অফিসে মেয়ে নিয়ে ব্যস্ত থাকায় তার হিসেবে গোলমাল দেখা দিল। বড় সাহেবের আমার মুখের তেমন একটা লাগাম নেই। চাকুরেদের যা তা বলে গালি দেওয়ার কাজে তিনি এক্সপার্ট। সবার মা বোন এক করলেও আমি বেঁচে গেলাম। তারপরও সারাদিন এক মুহূর্ত ফুরসত মিলেনি আমার সুন্দরী মাকে নিয়ে ভাবার। বেটা সারাটা দিন আমাকে আগামী মাসের অর্ডারগুলোর হিসেবে ব্যস্ত করে রাখল। বৃহস্পতিবারেও ফুল টাইম অফিস করে। যখন বাসায় আসলাম ভীষণ ক্লান্ত লাগছিল। ঘরে ঢুকেই হাত মুখ ধুয়ে চেয়ারে বসে পড়লাম। মাকে ঠিক কি বলে ডাকবো বুঝতে পারছিলাম না। মা যেহেতু বোনদের বলেছে আমাকে বাবা বলে ডাকতে, তাই তাদের সামনে তো আর মাকে মা বলে ডাকা যায় না। এখন থেকে আমাকে তাদের বাবার মতো আচরণ করতে হবে এবং মায়ের সাথে তাদের বাবা মানে আমার বাবার মতোই থাকতে হবে। তবেই তো ছোট বোনগুলো আমাকে বাবা বলেই মেনে নিবে। আর মা তার স্বামী হিসেবে আমার বাবা মাকে জাবেদের মা বলে ডাকত। বাবা কি তখন আর জানতো যে একসময় এই জাবেদেই তার জায়গা দখল করে তার বউয়ের স্বামী হবে? মাকে মনির মা বলে ডাকতে মন্দ হয় না, দেখি কাজ হয় কিনা। মনির মা কই গেলা? এই তো রান্না ঘরে, আমারে এক কাপ চা দিয়া যাও। এদিকে দেখলাম মালা আমার দিকে কেমন ভয়ে ভয়ে তাকাচ্ছে। আমি পকেট থেকে তার জন্যে আনা চকলেটের প্যাকেটটা বাড়িয়ে দিতেই দেখলাম তার ভয়টা দূর হয়ে গেল। এগিয়ে এসে আমার থেকে প্যাকেটটা নিল। এইতে আব্বু, তোর জন্যে এনেছি। মালা দৌড়ে গিয়ে মনির কাছে চলে গেল আর তাকে বলতে শুনলাম, দেখেছিস আপু, নতুন আব্বা কত ভালো, আমার জন্যে চকলেট এনেছে। মনি আর মালা এবার চকলেট নিয়েই মজে গেল। আসলে এই বয়সে সেসব বাচ্চাগুলো ছোট থেকেই অনিশ্চয়তার মধ্যে বেড উঠে তাদের কাছে। বাবা বা ভাই এর মানেটা কোনো মাইনেই রাখে না, একমাত্র মাইনে রাখে এদের মা। এদের মা যদি কাউকে দেখিয়ে বলে এই তোর বাবা, তাহলে সেই ব্যক্তিকেই তারা বাবা মেনে নেয়। মা চা নিয়ে আসলো। মায়ের কপালে আর নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছিল, তাতে তার সৌন্দর্য যেন আরও বহুগুণে বেড়ে গিয়েছে। মা চা দিয়ে তাড়াহুড়ো করে চলে যেতে চাইল, কিন্তু আমি হাতটা ধরে দাঁড় করিয়ে দিলাম। এখন না, ঘুমাবার সময় চুলায় তরকারি দিয়ে আসছি, পুড়ে যাবে তো। আর এইদিকে যে আমার পুড়তাছে, তার কি হইব? তোমার কি পুড়তাছে? আমি চেয়ারে বসা ছিলাম, মাকে টেনে বসিয়ে নিচ থেকে শক্ত হওয়া বুঝিয়ে দিলাম। মনি আব্বা আব্বা বলে ডাকতে ডাকতে বাড়ি মাথায় তুলেছে। মা গিয়ে বকা দিল, এত জোরে চিৎকার দিচ্ছিস কেন রে? আমিও সেদিকে গেলাম। কি হয়েছে রে মা? আব্বা, শনিবারে স্কুলে সবার বাবা মা যাইব, তোমাদেরও যাইতে হইব। সে একটা আমন্ত্রণপত্র ব্যাগ হতে বের করে আমার হাতে দিল। দেখলাম প্যারেন্টস মিটিংয়ের কার্ড এবং একান্ত উপস্থিতি নাকি আবশ্যক। আচ্ছা যাব, আমি আর তোর আম্মা দুজনেই যাব, চিন্তা করিস না। এদিকে খিদায় পেটটা চোচো করছে। কই তোমার হলো? হইছে, তোমরা সবাই খাইতে আসো। মা সবার আগে আমার জন্যেই প্লেট সাজিয়ে দিল। মুরগি এনেছিলাম, তাই রান্না করেছে। মায়ের রান্নার আসলেই কোনো জবাব নেই। খাওয়ার পর বোনগুলোকে নিও কিছুক্ষণ দুষ্টুমি করলাম। একসময় মায়ের বাঁকা খেয়ে দুজনেই শুয়ে পড়ল। আমি আজ সেকেন্ড বেডরুমে শুলাম। মা আর দুবোন অন্য বেডরুমে। কেন যেন ঘুম আসছিল না, মন চাইছিল
পাশে পেতে আমি জানি মা আসবেই। কিছুক্ষণ পর মা এই রুমে চলে আসলো এবং আমার পাশে শুয়ে পড়ল। মা, আইছো জাবেদ, আমি সারা জীবন তোমার হইজা থাকতে চাই। আমিও তোমারে সারা জীবন আমার কইরা রাখমু। শিউলি কয়েক বছর আগেও কল্পনা করতে পারিনি যে আমি কোনো একদিন আমার সুন্দরী মায়ের পুরুষ হব, কিন্তু আজ সময়ের খেলায় আমার মা আমার বউ। আজ শুক্রবার হওয়াতে গার্মেন্টস বন্ধ, তাই সারা দিনেই ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে নানা বাহানায় ধরতে লাগলাম। কিন্তু এই খুনসুটির মধ্যে অন্য একটা মজা আছে। নাস্তা বানানোর পরেই সকলে মিলে নাস্তা করছিলাম, এমন সময় মালিক মহিলা এসেছেন। মাকে দেখে বললেন, তুমিই তাহলে জাবেদের স্ত্রী? মা লজ্জা ভরা মুখে বলল, জি আমি উনার বউ। তোমাদের বাচ্চাগুলো অনেক কিউট। কি নাম তোমার? মা, আমার নাম মালা। ছোট বোনটা আমার। হাসতে লাগলো মহিলা। বোধহয় সন্তুষ্ট আমাদেরকে বলল, জাবেদ, তোমার স্ত্রীটা অনেক সুন্দর। তোমার মতো কালো মানুষের যে এমন একটা সুন্দরী স্ত্রী থাকতে পারে ভাবাই যায় না। আমি আসলে দেখতে কুচকুচে কালো ছিলা, একেবারে আমার বাবার মতোই, লম্বাই 6 ফুটের মতো। তার উপর মুখে চাপ দাড়ি দেখে বয়স অনুমান করাটা টাফ। ছবি উপরওয়ালার ইচ্ছে। আফা। আমি মুচকি হাসলাম। মালিক মহিলা সবগুলো রুম ঘুরে তারপরেই বিদে হলো। মা যদিও নাস্তা সেদেছিল, কিন্তু অত বড় লোক কি আর আমাদের ঘরে নাস্তা করবেন? দুপুরে নামাজ পড়ে আসার পর খাওয়া দাওয়া শেষে সবাই একসাথেই ঘুমিয়েছিলাম। যখন উঠলাম তখন প্রায় 5টা বাজে। সন্ধ্যায় সবাইকে মার্কেটে নিয়ে যাওয়ার কথা ছিল, তো তাদের নিয়ে মার্কেটে গেলাম। মা কোনো কিছুই কিনবে না, তারপরেও আমি পছন্দ করে তাকে 2টো কালো কালারের ছোট কিনে দিলাম, আর ছোটরা তাদের জামা কাপড় কিনল। আসার সময় মায়ের চুলের জন্যে নারিকেল তেল এবং তার পায়ের মাপে তার জন্যে এক জোড়া নুপুর কিনে নিলাম। মা তো অনেক খুশি হলো। বিয়ের পর নাকি তার শখ ছিল নুপুর পরার, কিন্তু বাবাকে কখনো বলে উঠা হয়নি, আর বললেও মনে হয় না বাবা দিত মার্কেটে যাওয়ার। মা আর আমি যখন বোনদের নিয়ে হাঁটছিলাম, সবগুলো পুরুষেরই চোখটা একবার না একবার মায়ের দিকে চলে যাচ্ছে। কিছু কিছু তো চোখ দিয়ে গিলে খাচ্ছে। মাকে বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া করে নিলাম। ইচ্ছে করেই ফ্যানটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ ঘামের গন্ধটা আমি নিতে চাচ্ছিলাম। গত 1 ঘন্টা ধরে অনেক কাজ করে দিয়েছি। মা, তোমায় একটা কথা বলা হয়নি। কি কথা? তুমি না বাবা হতে যাচ্ছ? সেটা তো হলামেই। বউয়ের সাথে 2 মেয়েও বোনাস পেয়ে না। আসলে আমার পেটে বাচ্চা। তোমায় কিছুদিন ধরে বলবো বলে ভাবছি, কিন্তু ঠিক বলতে পারছিলাম না। কি বলো? সত্যি? তাহলে তো সত্যিই তুমি আমার বউ হলে। মা ভেবেছিল হয়তো আমি রাগ করব, কিন্তু আসলে আমি খুশিই ছিলাম। এরপর মা উঠে বাচ্চাঘরে গেল ফ্রেশ হতে। হাঁটার সময় তার পায়ের নুপুরের শব্দে আমি আবার পাগলপাড়া হয়ে গেলাম। মায়ের জন্যে বিছানাতে অপেক্ষা করতে লাগলাম। আবার কাজ না করলে শান্ত হবে না।